আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে ঈদ মোবারক। আশা করছি তোমরা ভালো আছো। আজকে আমরা একটা নতুন টপিক শুরু করব, সেটা হচ্ছে টিস্যু কালচার এবং এর ল্যাব অর্গানাইজেশন। তো আমরা টিস্যু কালচার বলতে কি বুঝি তার একটু ব্যাকগ্রাউন্ডটা জানবো। এরপরে আমরা একটা টিস্যু কালচারের ল্যাব অর্গানাইজেশন কীভাবে করতে হয়, অর্গানাইজ কীভাবে করতে হয় সেইটা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো টিস্যু কালচার বলতে আমরা কি বুঝি, তাই না? টিস্যু কাকে বলে? সেটা হলো একই স্থান থেকে উৎপত্তি লাভ করে একই বা ভিন্ন আয়তনের এবং আকৃতির যে কোষসমূহ অবিচ্ছিন্ন এবং সুসংগঠিত হয়ে একই ধরনের কাজ সম্পন্ন করে, সেই কোষ সমষ্টিকে আমরা টিস্যু বলি, তাই না? তাহলে টিস্যু কালচার কি হবে? যদি আমরা এই টিস্যুকে এমন এক ধরনের কৌশল প্রয়োগ করে তাকে আবাদ করি, অর্থাৎ চাষাবাদ করি, যেভাবে আমরা প্ল্যান্ট চাষাবাদ করি, ঠিক একইভাবে আমরা টিস্যুকে কালচার করতে পারি। হ্যাঁ, সেটা কিভাবে? যে এমন এক ধরনের কৌশল যেখানে উদ্ভিদের কোষ, কলা অথবা উদ্ভিদের যে কোনো অঙ্গকে কৃত্রিমভাবে নির্ধারিত কোনো তরল পুষ্টি মাধ্যমে, যেটাকে আমরা বলি ব্রথ মিডিয়াম, হ্যাঁ, সেখানে জীবাণুমুক্ত এবং নিয়ন্ত্রিত পরিবেশে কালচার করে তাদের বৃদ্ধি, বিকাশ অথবা প্ল্যান্টলেটস উৎপাদন করা হয়, সেটাকে আমরা বলছি টিস্যু কালচার। ঠিক আছে, এখানে কি কি দেখো শর্ত। এখানে পুষ্টি মাধ্যম থাকবে, ঠিক আছে, সেটা তরল পুষ্টি মাধ্যম হতে পারে অথবা সলিড হতে পারে, কেমন? এবং এই পুষ্টি মাধ্যমে তার যাবতীয় পুষ্টি, সোডিয়াম, পটাশিয়াম, ঠিক আছে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আর কি কি আছে, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, যা লাগে সমস্ত কিছু এই পুষ্টি উপাদানগুলো এখানে থাকবে। এরকম পুষ্টি মাধ্যমে আমরা সেটা জীবাণুমুক্ত অবশ্যই হতে হবে, কারণ এখানে আমরা যে কোষটাকে জন্মাতে চাচ্ছি শুধুমাত্র সেই কোষ থাকবে, তার ছাড়া আর কোনো কিছু এখানে থাকতে পারবে না। এবং নিয়ন্ত্রিত পরিবেশ, অর্থাৎ উপযুক্ত তাপমাত্রা, আলো, আর্দ্রতা, তাপমাত্রা সব কিছু নিয়ন্ত্রিত, আমরা আর কি নিয়ন্ত্রণ করতে পারবো এরকম একটা পরিবেশে রাখতে হবে। অর্থাৎ তার জন্য যে একটা অপটিমাম তাপমাত্রা বা পরিবেশ দরকার, সেটা আমরা দিয়ে তারপরে সেটাকে কালচার করব। কালচার করে তাদের বৃদ্ধি, বিকাশ অথবা সেখান থেকে তাদের আমরা প্ল্যান্টলেটস বা অণুচারা উৎপাদন করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে টিস্যু কালচার। এই প্রক্রিয়া আমরা উদ্ভিদের যে কোনো অঙ্গ নিতে পারি, কেমন? এখানে যে আমাদের সিড হতে হবে, হ্যাঁ, অথবা স্টেম হতে হবে। কিছু উদ্ভিদ তোমরা জানো অঙ্গজ প্রজনন করে, তাই না? কাণ্ড বা ডাল কেটে দিলেই হয়ে যায়। এখানে আমাদের সেরকম কোনো বাধ্যবাধকতা নাই, আমরা যে কোনো অঙ্গ নিতে পারি। হ্যাঁ, কোষ, মেরিস্টেম, পরাগরেণু, ভ্রূণ, ডিম্বক, এমনকি প্রোটোপ্লাস্টেরও কালচার করে উদ্ভিদ উৎপাদন করা সম্ভব। কাচপাত্রের মধ্যে জীবাণুমুক্ত পরিবেশে কৃত্রিম পুষ্টি মাধ্যমে এর উপর উদ্ভিদাংশের আঘাত করা হয় বলে এটাকে ইনভিট্রো কালচার বলে। ইনভিট্রো অর্থাৎ আমরা এটা কোথায় করছি? ভিতরে করছি, তাই না? কাচপাত্রের মধ্যে করছি, একটা জীবাণুমুক্ত পরিবেশে আমরা ভিতরে করছি, সে কারণে এটাকে বলা হচ্ছে ইনভিট্রো কালচার। আর যেহেতু আমরা উদ্ভিদের খুবই ক্ষুদ্র অংশ নিচ্ছি, হয়তো বা কোষ অথবা কোনো একটা ছোট অঙ্গ অথবা পাতার একটুখানি অংশ, একটুখানি কোষ, হ্যাঁ, কাজেই এর জন্য ক্ষুদ্র অংশ দিয়ে এর বংশ বিস্তার করা হচ্ছে বলে একে কিন্তু মাইক্রো প্রপাগেশনও বলা হয়। টিস্যু কালচারের সুবিধা কি কি? এটা হচ্ছে যে আমরা বংশগতীয়ভাবে অভিন্ন, হ্যাঁ, উন্নত চরিত্রযুক্ত উদ্ভিদ থেকে নতুন আরও প্রচুর উদ্ভিদ খুব অল্প সময়ে, হ্যাঁ, অল্প সময়ে আমরা প্রচুর উদ্ভিদ পেতে পারি। তারপরে কি, যে সকল উদ্ভিদ প্রজাতির মধ্যে স্বাভাবিক সংকরায়ন সম্ভব হয় না, তাদের ক্ষেত্রে ক্যালাস কালচার থেকে উন্নত চরিত্রযুক্ত ক্লোন বা উন্নত ভ্যারাইটি পাওয়া সম্ভব। এখানে আমরা কি করতে পারি? মেরিস্টেম কালচারের মাধ্যমে রোগমুক্ত চারা উৎপাদন করতে পারি। মেরিস্টেম তোমরা জানো যে ভাজক টিস্যু, তাই না? যেই টিস্যুটা বিভাজনে সক্ষম, অর্থাৎ উদ্ভিদের গ্রোয়িং অর্গানগুলো যেগুলো হচ্ছে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, যেমন নতুন নতুন পাতা হচ্ছে বা যে কাণ্ডটা বৃদ্ধি হচ্ছে, হ্যাঁ, এগুলো হচ্ছে ভাজক কলা, ভাজক টিস্যু বা মেরিস্টেম টিস্যু। এগুলো বিভাজনে সক্ষম এবং উদ্ভিদ এখানে বৃদ্ধিরত অবস্থায় থাকে। এই জায়গাটায় সাধারণত রোগাক্রান্ত হয় না, কেমন? কাজেই মেরিস্টেম কালচারের মাধ্যমে আমরা রোগমুক্ত চারা উৎপাদন করতে পারি।
ট্রান্সজেনিক উদ্ভিদ উদ্ভাবন করতে পারি। ট্রান্সজেনিক এটা আমরা পড়েছি ক্লোনিং কিভাবে করি, তাই না? আমাদের একটা ডিজায়ার জিনকে আমরা কোনো প্ল্যান্টে হয়তো বা রোগ প্রতিরোধী না, আমরা রোগ প্রতিরোধী জিনটা অন্য একটা প্ল্যান্ট থেকে নিয়ে এসে এই উদ্ভিদে যখন ট্রান্সফার করি তখন সেটা হয়ে যায় ট্রান্সজেনিক উদ্ভিদ। কাজে আমরা ট্রান্সজেনিক উদ্ভিদ উদ্ভাবন করতে পারি কিভাবে? টিস্যু কালচারের মাধ্যমে। প্ল্যান্ট ব্রিডিং পদ্ধতির বিভিন্ন সমস্যার সমাধান সম্ভব। হ্যাঁ, মনে করো ফটোপিরিয়ডিজম বা আলোর কম বেশি লাগে সেই জিন আমরা ট্রান্সফার করতে পারি। হ্যাঁ, এক সিজনের ফসলকে অন্য সিজনে আমরা জন্মাতে পারি। এগুলো বিভিন্ন ধরনের সমস্যার সমাধান, রূপান্তর ইত্যাদি সব কিছু পদ্ধতির সমাধান এই টিস্যু কালচারের মাধ্যমে সম্ভব। এখন আসো আমরা একটু হিস্ট্রিটা দেখে নেই, যে কোনো কিছুর ব্যাকগ্রাউন্ডটা জানা ভালো। হ্যাঁ, তো প্ল্যান্ট টিস্যু কালচারের হিস্ট্রিটা জানার আগে আমাদের প্রথমেই যেটা জানতে হবে যে সেল থিওরি যখন আবিষ্কৃত হলো তখনই মূলত আসলে এটা উদ্ভব, তাই না? প্ল্যান্ট টিস্যু কালচার সেল, এবং সেটাকে এমজে স্লাইডেন আর শোয়ান তারা 1839 সালে এই দুইজন সেল থিওরি বা কোষ মতবাদ প্রদান করেন। তাদের মতে কি, কোষ হচ্ছে জীবদেহের গঠনের একক, অর্থাৎ প্রতিটা কোষ হচ্ছে এক একটা স্বাধীন সত্তা। পরবর্তীতে তোমার এই একই ধারণার সূত্র ধরে গোটলেব হেভারল্যান্ডিট, যাকে ফাদার অফ প্ল্যান্ট টিস্যু কালচার বলা হয়, তিনি সেলুলার টটিপটেন্সি সম্পর্কে ধারণা দেন। তো সেলুলার টটিপটেন্সি বলতে আমরা কি বুঝি? এটা হচ্ছে যে কোনো জীবন্ত কোষ বা কলা থেকে একটা পূর্ণাঙ্গ জীবের উদ্ভাবন সম্ভব, এটাকেই বলা হয় সেলুলার টটিপটেন্সি। অর্থাৎ একটা কোষ থেকে একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ অথবা প্রাণীর জন্মদান করা বা উৎপাদন করা সম্ভব, এটাকে বলা হচ্ছে সেলুলার টটিপটেন্সি। তো তিনি যেটা করেছিলেন, তিনি প্রকৃতপক্ষে এই ধারণাটার উদ্ভব দেন, এবং তিনি এখান থেকে তোমার কি করে যে কৃত্রিম পরিবেশে যে উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশ সম্ভব কৃত্রিম পুষ্টি মাধ্যমে, এই ধারণাটা তিনি সর্বপ্রথম প্রদান করেন, যে কারণে কিন্তু তাকে ফাদার অফ প্ল্যান্ট টিস্যু কালচার বলা হয়। কারণ তার থেকেই কিন্তু মূলত প্ল্যান্ট টিস্যু কালচার সম্পর্কে আমাদের আইডিয়াটা আরও ক্লিয়ার হয়। ঠিক আছে, তো তিনি যেটা করেন, তিনি হচ্ছে এরপরে তার এই সেলুলার টটিপটেন্সির থেকে পরবর্তীতে রুট কালচার হয়েছে, এমব্রায়ো কালচার হয়েছে, এবং প্রথম ট্রু ক্যালাস বা টিস্যু কালচার হয়েছে। ক্যালাস কালচার, ক্যালাস কথাটার অর্থ তোমরা জানো যে আমরা অনেক কী করি, ক্যালাস বলে গালি দিই, তাই না? এই ক্যালাস কথাটার অর্থ হচ্ছে যে যেই টিস্যুর বা কলার কোনো সেন্স থাকে না, ঠিক আছে, কোনো সেন্স থাকে না যে তার পাতা হচ্ছে না কাণ্ড হচ্ছে না ফুল হচ্ছে না ফল হচ্ছে, তার এই ধরনের কোনো সেন্স থাকে না, সে শুধু বিভাজন করেই যায় বিভাজিত হতে থাকে। এই ধরনের টিস্যুটাকে বলা হয় ক্যালাস। ঠিক আছে, ক্যালাস কালচার, অর্থাৎ হিতাহিত বুদ্ধি তার থাকে না, কিন্তু সে ক্রমাগত তার সেল বেড়েই চলেছে। ঠিক আছে, এটাকে বলে ক্যালাস। আচ্ছা, 1940 থেকে 1960, হ্যাঁ, এই সালের মধ্যে প্রচুর পরিমাণে নতুন নতুন টেকনিক ডেভেলপ করেছে প্ল্যান্ট টিস্যু কালচারের, এবং যে সমস্ত বিদ্যমান টেকনিকগুলো ছিল সেগুলোর আরও উন্নতি হয়েছে। ঠিক আছে, এই সময়টার মধ্যে। তাহলে এই সময়গুলো খুবই পিক সময় প্ল্যান্ট টিস্যু কালচারের ক্ষেত্রে, খুব দ্রুত অগ্রগতি হচ্ছে, তাই না? এরপরে এই টেকনিকের মাধ্যমে আমরা অনেক মানে প্রয়োগ করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, এটাকে প্রয়োগ করা হয়েছে টিস্যু কালচার টেকনিকগুলোতে। বিশেষ করে 5টা ক্ষেত্রের নাম আমরা মেনশন করতে পারি, সেটা হচ্ছে সেল বিহেভিয়ার, হ্যাঁ, যেখানে সাইটোলজি, নিউট্রিশন, মেটাবলিজম, মরফোজেনেসিস, এমব্রায়োজেনেসিস, প্যাথোলজি ইত্যাদি সব কিছু নিয়ে আলোচনা করা হয়। সেল বিহেভিয়ার, এখানে টিস্যু কালচারকে অ্যাপ্লাই করা যায়। প্ল্যান্ট মডিফিকেশন অ্যান্ড ইমপ্রুভমেন্ট, অর্থাৎ প্ল্যান্ট ব্রিডিং প্রোগ্রাম। ঠিক আছে, প্যাথোজেন ফ্রি প্ল্যান্টস অ্যান্ড জার্ম প্লাজম স্টোরেজ। 4 নম্বর কি, ক্লোনাল প্রোপাগেশন। আর হচ্ছে প্রোডাক্ট, মেইনলি মানে প্রোডাক্ট ফর্মেশন বিভিন্ন উদ্ভিদ থেকে, মেইনলি সেকেন্ডারি মেটাবোলাইট, যেটা সম্পর্কে তোমরা অলরেডি পড়ে এসেছো। সেকেন্ডারি মেটাবোলাইটগুলো আমরা কমার্শিয়ালি প্রচুর ব্যবহার করি, তাই না? অ্যালকালয়েড, ফ্ল্যাভেনয়েড, হ্যাঁ, বিভিন্ন অ্যারোমেটিক কম্পাউন্ডস ইত্যাদি। তাহলে এগুলো প্রোডাক্ট ফর্মেশন, এটা মূলত শুরু হয়েছে মিড 1960-র দিকে।
1990 সালটা এই সময়টা আমরা দেখেছি যে প্ল্যান্ট টিস্যু কালচারের ক্ষেত্রে ক্রমাগত এর প্রয়োগটা বেড়েই চলেছে, প্রচুর মোটামুটি সব ক্ষেত্রে সেক্টরে এটার ব্যবহার বেড়ে গেছে, ঠিক আছে। এবং এটা খুবই, তার মধ্যে আমাদের এই যে প্ল্যান্ট টিস্যু কালচারের মধ্যে একটা ব্রাঞ্চ হচ্ছে সেল কালচার। সেল কালচারটা কিন্তু এখনও খুবই হাই টপিক, হ্যাঁ, খুবই এখনও প্রচুর পরিমাণ ব্যবহৃত হচ্ছে। এটা খুবই ইম্পর্টেন্ট টুলস আমাদের প্ল্যান্ট টিস্যু কালচারের ক্ষেত্রে, হ্যাঁ। এটা প্ল্যান্ট বায়োলজি, বায়োকেমিস্ট্রি, মানে যত বায়োলজিক্যাল রিসার্চ হচ্ছে বা মলিকুলার বায়োলজিক্যাল রিসার্চ হচ্ছে, এগ্রিকালচারাল বায়োটেকনোলজি সমস্ত ক্ষেত্রে কিন্তু সেল কালচার টেকনিক্স ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে। তাহলে বর্তমান যুগটা কিন্তু চলছে মোটামুটি সেল কালচার। এই যে ক্যান্সার সেল প্রোডাকশান, স্টেম সেল প্রোডাকশান, এগুলো সবই কিন্তু সেল কালচারের মাধ্যমেই করা হচ্ছে। তো এই তো দেখলাম আমরা যে ব্যাকগ্রাউন্ডটা। তো আমাদের বাংলাদেশে কিভাবে টিস্যু কালচারের ইতিহাসটা শুরু হলো বা আমাদের এখানে টিস্যু কালচারের প্রয়োগটা শুরু হলো, আসলে সেইটা সম্পর্কে জানি। বাংলাদেশে প্রথমে ঢাকা ইউনিভার্সিটির বটানি ডিপার্টমেন্টে প্ল্যান্ট টিস্যু কালচারের কাজ শুরু হয় সর্বপ্রথম, সেটা 1970 সালের দিকে। এবং কাজটা প্রথমে এই কাজটা নিয়ে শুরু করেন, তিনি হচ্ছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুল ইসলাম, তিনি শুরু করেন। এবং মূলত তারা শুরুর দিকে জুটের উপরে কাজ করেছিলেন, পাটের উপরে কাজ করেছিলেন। এবং বাংলাদেশে এভাবে এর সূত্রপাত শুরু হয় প্ল্যান্ট টিস্যু কালচারের। এরপরে বিভিন্ন অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, বিভিন্ন রিসার্চ অর্গানাইজেশনেও আস্তে আস্তে এটা এক্সটেন্ড শুরু হয় বা বিস্তার লাভ করে। বিভিন্ন জায়গায় এটা নিয়ে কাজ শুরু হয়ে যায় এবং অনেক প্রাইভেট সেক্টর এখন কমার্শিয়ালি কী করছে, এটাকে ব্যবহার করছে প্ল্যান্ট টিস্যু কালচারকে। যেমন বাংলাদেশ সেরিকালচার রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট, তারা মালবেরির উপরে কাজ করছে। বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার, তারা রাইস, সুগার ক্যান, টি, গ্রেপ ইত্যাদির উপর কাজ করছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, তারা ক্যাবেজ, জ্যাকফ্রুট, সিড টিউবার, অর্নামেন্টাল প্ল্যান্টস, বিভিন্ন ধরনের অর্কিডস, এগুলোর উপরে কাজ করছে। বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট, তারা হচ্ছে ব্যানানা, পাইনাপল, জ্যাকফ্রুট, স্ট্রবেরি, প্যাপায়া, ওয়াটারমেলন, অর্নামেন্টাল প্ল্যান্টস, হ্যাঁ, অর্কিডস যেমন গ্ল্যাডিওলা, বিভিন্ন ধরনের অর্কিডস, তারপর গ্ল্যাডিওলাস, ক্রিসেন্থেমাম ইত্যাদি বিভিন্ন ধরনের পুষ্পক উদ্ভিদের উপরে তারা কাজ করছে। বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে প্রচুর কাজ হচ্ছে প্যাপায়া, পটেটো, ব্যানানা, অনিয়ন, গার্লিক, রোজ, অর্কিড, গ্ল্যাডিওলাস, আরও অনেক, হ্যাঁ। বাংলাদেশ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, তারা ব্যাম্বো, সাইকাস, অর্কিড, জ্যাকারেন্ডা, নিম, টিক, জ্যাকফ্রুট ইত্যাদির উপরে কাজ করছে। বাংলাদেশ কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ঢাকা, যেটা নায়েম বলা হচ্ছে, নিম। অ্যান্ড রাজশাহী ইউনিভার্সিটিতে ব্যানানা, ম্যাঙ্গো, পটেটো, পাইনাপেল ইত্যাদির উপর কাজ করা হচ্ছে। বর্তমানে প্রায় 6টা অর্গানাইজেশন, এনজিওর, তারা হচ্ছে পটেটোর মাইক্রোপ্রোপাগেশন নিয়ে কাজ করছে, ব্যানানার উপরে কাজ করছে এবং বিভিন্ন ধরনের অর্কিডের উপরে কাজ করছে এবং তারা কমার্শিয়াল টার্গেট নিয়ে কাজ করছে। এখানে যারা কাজ করছে সবাই মোটামুটি কমার্শিয়াল টার্গেট নিয়ে কাজ করছে। আর যেটা হয় যে সাধারণত ইউনিভার্সিটিগুলো, পাবলিক ইউনিভার্সিটিগুলো, তারা কিন্তু মূলত কাজটা সূত্রপাত করে, পরবর্তীতে সেটা কমার্শিয়ালি এক্সপ্লয়েট করার জন্য এক্সপ্যান্ড করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে এখন পর্যন্ত দেশি বিদেশি বিভিন্ন ধরনের অর্কিডের চারা উৎপাদন হয়েছে, কলার চারা উৎপাদন হচ্ছে, বিভিন্ন প্রকারের ডাল জাতীয় ফসল, বাদামের টিস্যু কালচার, পাটের ভ্রূণ কালচার, চারা উৎপাদন, বিভিন্ন ফুল উৎপাদনকারী এবং কাঠ উৎপাদনকারী উদ্ভিদের চারা উৎপাদন এখন পর্যন্ত হয়েছে এবং এখনও কন্টিনিউ হচ্ছে, বিভিন্ন ধরনের কাজ এখনও চলছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হচ্ছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হচ্ছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হচ্ছে, হ্যাঁ। এবং তোমরা জানো যে বিএপিটিসি, এটা হচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ প্ল্যান্ট টিস্যু কালচার, যেটা 1989 সালে তার যাত্রা শুরু করে, হ্যাঁ। এবং এটা হচ্ছে এখন পর্যন্ত এই অর্গানাইজেশনটা এটা প্রতি বছর বিভিন্ন লোকাল এবং আন্তর্জাতিক সেমিনার করছে, হ্যাঁ। এখানে সব রিসার্চাররা যুক্ত এই অর্গানাইজেশনটার সাথে।
এখানে আমরা কিছু ছবি দেখছি। এটা হচ্ছে প্ল্যান্ট টিস্যু কালচারে আমরা যে কাজগুলো করি সেগুলো যে তার কিছু ছবি ফটোগ্রাফ। হ্যাঁ, যেমন এখানে দেখো, এখানে হচ্ছে কিছু পাতা, এখানে সলিড একটা মিডিয়ামের মধ্যে এই পাতার কালচার করা হচ্ছে। দেখো এগুলো থেকে এই যে প্ল্যান্টস ক্যালাস হচ্ছে এবং সেখান থেকে পাতা জন্মাচ্ছে বা উদ্ভিদটা রিজেনারেশন হচ্ছে, নতুন উদ্ভিদ হচ্ছে প্রচুর পরিমাণ। এখানে সেটা এইগুলোকে আবার বড় করে দেখানো হয়েছে। দেখো এই এক একটা ইয়ে থেকে এক একটা নতুন চারা গাছ হচ্ছে। তাহলে একটা প্লেটের মধ্যে একটা পাতার দেখো ক্ষুদ্রতম অংশ থেকে কতগুলো প্ল্যান্টস হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে দেখো এটাও একটা জারের ভিতরে সলিড মিডিয়ামের মধ্যে প্ল্যান্ট গ্রো করছে। এটা হচ্ছে টেস্ট টিউবের মধ্যে একটা সলিড মিডিয়ামের মধ্যে প্ল্যান্ট গ্রো করছে। এগুলো সবই হচ্ছে টিস্যু কালচার। তো টিস্যু কালচারের বেসিক প্রসেসগুলো কী কী আমাদের ল্যাব অর্গানাইজেশনের ক্ষেত্রে? হ্যাঁ, কী কী লাগবে? গ্লাসওয়্যার ওয়াশিং থাকে, কালচার মিডিয়া প্রিপারেশন করতে হবে, মিডিয়া ইকুইপমেন্ট স্টেরিলাইজেশন, এক্সপ্ল্যান্ট প্রিপারেশন, আর হচ্ছে অ্যাসেপ্টিক ট্রান্সফারেন্স অফ কাল্টিভেটেড মেটেরিয়ালস। এক্সপ্ল্যান্ট বলতে কী বুঝে? এক্সপ্ল্যান্ট হচ্ছে যে আমরা যে উদ্ভিদ বা উদ্ভিদের অঙ্গটা বা কোষটা যেটাকে আমরা টিস্যু কালচারের জন্য ব্যবহার করি সেটাকে এক্সপ্ল্যান্ট বলে। ঠিক আছে, তাহলে এক্সপ্ল্যান্ট প্রিপারেশন একটা ব্যাপার আছে। আমরা একটা পাতা নিয়ে এসেই তাকে মিডিয়ামে দিয়ে দিই না, তাই না? তাকে আমরা আগে সারফেস স্টেরিলাইজেশন করি, হ্যাঁ, ধুয়ে নেই ভালো করে, তারপরে তাকে ছোট ছোট পিস করি। কাজে একটা প্রিপারেশন আছে। তাহলে এক্সপ্ল্যান্ট প্রিপারেশন, অ্যাসেপ্টিক ট্রান্সফারেন্স অফ কাল্টিভেটেড মেটেরিয়ালস। আমরা যে এই এক্সপ্ল্যান্টগুলো মিডিয়ামে দিব অথবা ট্রান্সফার করব সেটাকে জীবাণুমুক্ত পরিবেশে করতে হবে। অ্যাসেপ্টিক ট্রান্সফারেন্স, এটাকে বলা হচ্ছে অ্যাসেপ্টিক ট্রান্সফারেন্স। ইনকিউবেশন অ্যান্ড গ্রোথ অফ কাল্টিভেটেড মেটেরিয়ালস আপ টু ম্যাচুরিটি। ঠিক আছে, ম্যাচুরিটি পর্যন্ত আমরা ইনকিউবেশন করব, এদের গ্রোথটা দেখব এই কাল্টিভেটেড মেটেরিয়ালস থেকে যতক্ষণ পর্যন্ত না এটা ম্যাচুরিটিতে আসছে বা পরিণত অবস্থায় আসছে। তারপরে হচ্ছে রুটেড প্ল্যান্টলেটসগুলোকে আমরা ট্রান্সপ্ল্যান্টেশন করা, হ্যাঁ, এগুলোকে বৃদ্ধি দেখা, বিকাশ দেখা, এবং বিভিন্ন ল্যাবরেটরি পার্সোনাল তাদের সাহায্যে এগুলো আমরা ট্রান্সপ্ল্যান্টেশন করতে পারি। ট্রান্সপ্ল্যান্টেশন মূলত যে আমরা যখন পরিণত হয়ে যাচ্ছে গাছটা তখন তাকে আমরা মাটিতে বা টবে বা ফিল্ডে স্থানান্তর করতে পারি, অর্থাৎ একদম ফাইনালি যেটাকে আমরা বলবো যে ইউটিলাইজেশন করা। ঠিক আছে, তাহলে বেসিক প্রসেসগুলো কী কী, তাই না? একটা টিস্যু কালচারে বেসিক প্রসেস এই মূলত এই কয়টা পয়েন্ট এখানে 1 2 3 4 6টা পয়েন্ট। ঠিক আছে, বেসিক প্রসেস। এখন আসো আমরা একটা ল্যাবের বেসিক অর্গানাইজেশন সম্পর্কে দেখি যে একটা ল্যাবরেটরি প্ল্যান্ট টিস্যু কালচার ল্যাবরেটরিতে অর্গানাইজেশনটা কেমন হবে। মূলত 3টা এরিয়াতে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে যে জেনারেল ল্যাবরেটরি, হ্যাঁ, অথবা এটাকে আমরা বলতে পারি মিডিয়া প্রিপারেশন এলাকা, যেখানে হচ্ছে এটা একটা কমন স্পেস যেখানে সবাই কাজ করতে পারবে, স্বাধীনভাবে কাজ করতে পারবে, প্রচুর স্টুডেন্ট কাজ করতে পারবে, প্রচুর রিসার্চার অ্যাট এ টাইম কাজ করতে পারবে এবং প্রত্যেকেই স্বাধীনভাবে স্বতন্ত্রভাবে কাজ করতে পারবে। এখানে কিছু ইকুইপমেন্টস মেটেরিয়াল যা যা দরকার হয় সেগুলো অ্যাট এ টাইম সবাই ব্যবহার করতে পারবে, যেটাকে কমন বলা হচ্ছে, কমন স্পেস। ঠিক আছে, তাহলে একটা ল্যাবরেটরি অর্গানাইজেশন যখন আমরা করব মূলত আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ, প্রথমেই সেটা হচ্ছে যে একটা জেনারেল ল্যাবরেটরি এরিয়া, হ্যাঁ, অর্থাৎ কমন এরিয়া ফর দ্য অ্যাসেপ্টিক ম্যানিপুলেশন অফ প্ল্যান্ট মেটেরিয়াল অথবা ট্রান্সফারেন্স এরিয়া, অর্থাৎ এখানে জীবাণুমুক্ত পরিবেশে কাজ হবে। হ্যাঁ, সেটা প্ল্যান্ট মেটেরিয়াল হতে পারে বা যে কোনো মেটেরিয়াল আমাদের যেটা আমাদের দরকার, আমাদের যে পারপাস, অথবা ট্রান্সফারেন্স, এটাকে সংক্ষেপে আমরা বলতে পারি ট্রান্সফারেন্স এরিয়া। হ্যাঁ, এটা অবশ্যই জীবাণুমুক্ত একটা কন্ডিশনে থাকতে হবে। এবং এই যে এখানে যে কমন স্পেসটার কথা বলা হচ্ছে এখানেও কিন্তু জীবাণুমুক্ত আছে কিনা পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। কালচার মেইনটেনেন্স এরিয়া অথবা এটাকে আমরা বলতে পারি কালচার রুম, এখানে কন্ডিশনটা নিয়ন্ত্রিত থাকবে, আলো, তাপমাত্রা, আর্দ্রতা সব কিছু নিয়ন্ত্রণে রাখতে হবে। আমাদের যে প্ল্যান্ট জন্মাবো বা যে আমাদের কালচারটা জন্মাবো তার যে আলো দরকার, তাপমাত্রা দরকার, হিউমিডিটি দরকার, সেটাকে
আমরা মেনটেন করতে পারবো। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কালচার রুম। তাহলে 3টা এরিয়া, তাই না? একটা হচ্ছে জেনারেল ল্যাবরেটরি, একটা হচ্ছে ট্রান্সপারেন্স এরিয়া, আর একটা হচ্ছে কালচার রুম। তারপরে আরও কথা আছে যে এখানে অ্যাটলিস্ট 2টা রুম সেপারেট থাকতে হবে। একটা হচ্ছে যে ওয়াশিং, স্টেরিলাইজেশন, স্টোরেজ, হ্যাঁ, এবং কালচার মিডিয়া প্রিপারেশন, এটার জন্য একটা রুম। আরেকটা রুম হতে হবে যেখানে হচ্ছে আমরা মেনটেন করতে পারবো, কালচারটাকে মেনটেন করতে পারবো, অর্থাৎ কালচার রুম। আর এই যে আমাদের ট্রান্সপারেন্স এরিয়াটা, এটা এমনও হতে পারে যে আমাদের যে জেনারেল বা কমন যে ল্যাবরেটরিটা, সেখানেও একটা এরিয়াকে আমরা স্পেসিফাই করে দিতে পারি যে এইখানে হচ্ছে ট্রান্সপারেন্স চেম্বার, আলাদা একটা চেম্বার করে দেওয়া হলো। ঠিক আছে, অথবা এটাকে আলাদা একটা রুম হিসাবে আমরা অর্গানাইজ করতে পারি। এটা মূলত নির্ভর করবে যে আমাদের কি পরিমাণ রুম আছে, কি পরিমাণ জায়গা আছে, কি পরিমাণ ফ্যাসিলিটিস আছে, তার উপর ডিপেন্ড করে মূলত আমরা অর্গানাইজ করব যে ল্যাবটাকে কিভাবে সাজাবো। হ্যাঁ, এটা নির্ভর করবে আমাদের সাধ্য এবং সুযোগ অনুযায়ী। এখানে দেখো একটা মডেল দেখানো হয়েছে, ছোটোখাটো একটা মডেল, একটা স্কেল মাইক্রো প্রোপাগেশন ল্যাবরেটরি। দেখো এই হচ্ছে এই এরিয়াটা হচ্ছে জেনারেল ল্যাবরেটরি এরিয়া, আর এই এরিয়াটা হচ্ছে ইনকিউবেশন রুম। ঠিক আছে, তো এখানে 1 2 3 দিয়ে বিভিন্ন জায়গা স্পেসিফাই করে দেওয়া হয়েছে, যেমন এখানে হয়তো বা অটোক্লেভ মেশিনটা রাখা যেতে পারে। হ্যাঁ, তারপরে এখানে যেমন ওয়াশ বেসিন, যেখানে আমরা ধোয়াধুয়ির কাজ করতে পারবো, পরিষ্কার পরিচ্ছন্নতা করার কাজটা করতে পারবো। তারপরে হচ্ছে ওয়ার্কিং টেবিল, কাজ করার জন্য একটা মোটামুটি প্রশস্ত বেঞ্চের দরকার হয়, যার উপরে আমরা কাজ করতে পারি, টেবিলের দরকার হয়। তারপরে ওয়াল ক্যাবিনেটে আমরা আমাদের কেমিক্যালস, আমাদের বিভিন্ন ধরনের ইকুইপমেন্টস থাকে, গ্লাসওয়্যার থাকে, এগুলো সব কিছু রাখার যাতে যেতে পারে এবং খুব অনায়াসে এখান থেকে ব্যবহার করা যাবে, আবার রাখা যাবে, এরকম সুবিধা সম্পন্ন ওয়াল ক্যাবিনেট থাকতে হবে। রেফ্রিজারেটর থাকতে হবে, ল্যাবে অনেক কিছু আমাদের কেমিক্যালস, আমাদের কালচার, এগুলো রেফ্রিজারেটরে রাখতে হয়। ট্রান্সপারেন্স চেম্বার, হ্যাঁ, ওই যে আমরা একটু আগে বললাম যে যেখানে আমরা অ্যাসেপ্টিক কন্ডিশনে ট্রান্সপারেন্সের কাজটা করতে পারি, সেটা একটা চেম্বার হতে পারে একটা রুমের ভিতর, অথবা আলাদা একটা সম্পূর্ণ রুমকেই আমরা ট্রান্সপারেন্স চেম্বার হিসাবে ব্যবহার করতে পারি। ইনকিউবেশন শেলফস, হ্যাঁ, এগুলো এখানে আর্দ্রতা, টেম্পারেচার, এগুলো সব নিয়ন্ত্রিত থাকে, এখানে আমরা আমাদের কালচারটাকে ইনকিউবেট করতে পারি। ঠিক আছে, আর এগুলো সবই হচ্ছে ইনকিউবেশন সেলফ, এগুলো সব ইনকিউবেশন সেলফ। তাহলে এই হচ্ছে একটা ল্যাবরেটরি, ছোটোখাটো একটা ল্যাবরেটরি করার একটা মডেল। এখানে আরেকটা দেখি, এটা তোমাদের বইতে আছে। এখানে দেখো স্টেরিলাইজেশন রুম, এখানে এটাকে বলা হচ্ছে স্টেরিলাইজেশন রুম। তারপরে এখানে এই স্টেরিলাইজেশন রুমের এখানে এটা ওয়ার্কিং টেবিল, প্লেস ফর অটোক্লেভ রাখার জায়গা, ওয়াটার রিজার্ভার রাখার, এখানে একটা ওয়াটার রিজার্ভার অথবা ওয়াশ বেসিন, হ্যাঁ, ড্রাই স্টেরিলাইজার। তারপরে এটা হচ্ছে ওয়াশিং প্লেস, এটা হচ্ছে ওয়ার্কিং টেবিল, প্রত্যেকটা জায়গায় একটা করে ওয়ার্কিং টেবিল থাকতে হবে, হ্যাঁ, যেখানে কাজ করা যাবে। তারপরে এখানে একটা ওয়াশ বেসিন, ওয়াশিং ইকুইপমেন্টস, একটা আমাদের ওয়াশিং ইকুইপমেন্টস যা যা লাগে, বিভিন্ন ধরনের ব্রাশ, মানে যা যা লাগে, ডিটারজেন্ট, সব কিছু একটা নির্ধারিত জায়গায় রাখতে হবে, যাতে সবাই কমনলি ব্যবহার করতে পারে। এবং যেই জিনিসটা যেখানে রাখা সেটা কিন্তু সেখানেই রাখতে হবে। এটা ল্যাবের হচ্ছে একটা স্ট্রিক্ট রুলস, যে যেটা যেখানে থাকবে সেটাকে সেখানেই ব্যবহার করে আবার তার নির্ধারিত জায়গার মধ্যে রেখে দিতে হয়। ঠিক আছে, এখানে হচ্ছে র্যাক, মাইক্রোওয়েভ ওভেন, এটা হচ্ছে ডার্ক রুম। অনেক সময় আমাদের কালচার মিডিয়ামগুলো বা কালচার ট্রান্সফার করার জন্য আমাদের কিন্তু ডার্ক রুমের দরকার হয়, হ্যাঁ, যেখানে আলো আসতে পারবে না, অনেক সময় আলোর অনুপস্থিতিতে কাজ করতে হয়, সেটাকে বলা হচ্ছে ডার্ক রুম। অথবা আমাদের যে উদ্ভিদগুলোকে, সেগুলোকে আমরা কালচারগুলোকে অনেক সময় ডার্ক রুমে রাখতে হয়। ঠিক আছে, এখানেও একটা ওয়ার্কিং টেবিল থাকবে, ওয়ার্কিং টেবিল, রেফ্রিজারেটর বা ডিপ ফ্রিজ রাখার জায়গা, ডাবল বেসিন, যেটা লেড লাইন সিঙ্ক থাকবে,
ওয়াল ক্যাবিনেট, এটা হচ্ছে ওয়াল ক্যাবিনেট। এখানে আমাদের বিভিন্ন ধরনের যন্ত্রপাতি বলতে আমাদের ইকুইপমেন্টস, রিএজেন্টস, তারপরে হচ্ছে কনিক্যাল ফ্লাস্ক, বিকার, বিভিন্ন ধরনের জিনিস রাখার একটা জায়গা। হ্যাঁ, ওয়াল ক্যাবিনেট। ল্যামিনার এয়ারফ্লো চেম্বার অ্যান্ড ট্রান্সফারেন্স চেম্বার, অর্থাৎ এখানে অ্যাসেপ্টিক কন্ডিশনে আমরা যাতে কাজ করতে পারি, ঠিক আছে, সেটার একটা ব্যবস্থা থাকবে। এটা হচ্ছে ইনকিউবেশন রুম, কালচারগুলোকে ইনকিউবেট করার জন্য এখানে ইনকিউবেশন রুম। এখানে শেকার মেশিন থাকতে পারে, ইনকিউবেশন সেলফ থাকতে পারে। এটা হচ্ছে মেইন ল্যাবরেটরি রুম। এগুলো মেইন ল্যাবরেটরি রুম। এগুলো হচ্ছে ওয়ার্কিং টেবিল, পিএইচ মিটার রাখার জায়গা, এখানে হট প্লেট বা স্টাইরার রাখার জায়গা, ব্যালেন্স রাখার জায়গা, বাস্কেট বা বিভিন্ন ধরনের আমাদের প্রয়োজন অনুযায়ী সেগুলো রাখার জায়গা, এবং আরও অনেক ইকুইপমেন্টস লাগে যেগুলো সব কিছু তো আর নাম মেনশন করা যায় না, অনেক কিছু লাগে যেগুলো সব আমাদের দরকারি জিনিস, এগুলো হয়তো বা এই কমন স্পেসে থাকতে পারে, ঠিক আছে। ডাবল ডিস্টিলেশন প্ল্যান্ট, একটা ডিস্টিলেশন প্ল্যান্ট থাকবে যেখানে আমরা ডিস্টিল ওয়াটারটা ব্যবহার করতে পারি। ট্রান্সপ্ল্যান্টেশন রুম, এটা হচ্ছে ট্রান্সপ্ল্যান্টেশন রুম, অর্থাৎ এই ইনকিউবেট করার পরে এরা একটা নির্ধারিত ম্যাচুরিটিতে আসার পর বা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা তাদেরকে এখানে ট্রান্সপ্ল্যান্টেশন রুমে রাখতে পারি। এখন আসো আমরা কিছু ইকুইপমেন্টসগুলো যেগুলোর নাম বললাম এগুলো কিছু দেখি। এটা হচ্ছে ড্রাই স্টেরিলাইজার বা হট এয়ার ওভেন। হ্যাঁ, এখানে আমরা যেটাকে বলে ড্রাই কন্ডিশনে জীবাণুমুক্ত করতে পারি, অথবা আমরা যে গ্লাসওয়্যারগুলো ব্যবহার করি যেমন বিকার, কনিক্যাল ফ্লাস্ক, অন্যান্য কাচের জিনিসপত্র যেগুলো আমরা ব্যবহার করি, এগুলোকে আমরা এখানে ওয়াশিং করার পর এখানে দিয়ে দিলে এরা অ্যাট এ টাইম ড্রাই স্টেরিলাইজ হয়ে যাবে, অর্থাৎ জীবাণুমুক্ত হয়ে যাবে, সেই সাথে এটা একদম শুকিয়ে যাবে, আর্দ্রতা থাকবে না, ঠিক আছে। রেফ্রিজারেটর থাকতে হবে, কারণ আমাদের অনেক কেমিক্যালস কালচার এগুলোকে আমাদের রেফ্রিজারেটরে রাখতে হয়। অ্যানালাইটিক্যাল ব্যালেন্স, যেটা আমাদের খুবই দরকার যখন আমরা মিডিয়াম প্রিপারেশন করি, তখন আমাদেরকে ব্যালেন্স ইউজ করতে হয়। ব্যালেন্স অ্যানালাইটিক্যাল গ্রেডেরও হতে পারে অথবা এরকম নর্মাল হতে পারে, ঠিক আছে। পিএইচ মিটার, আমরা এটা আমাদের মিডিয়াম প্রিপারেশনের সময় লাগে যাতে আমরা আমাদের মিডিয়ামটার পিএইচটা অ্যাডজাস্ট করতে পারি। হ্যাঁ, পিএইচ মিটারের মাধ্যমে আমরা পিএইচটাকে অ্যাডজাস্ট করতে পারি। মাইক্রোওয়েভ ওভেন, এটাও আমাদের দরকার লাগে যখন আমরা মিডিয়াম প্রিপারেশন করি বা অনেক সময় অন্যান্য অনেক কাজে আমাদের মাইক্রোওয়েভ ওভেনটা দরকার হয়। অটোক্লেভ মেশিন, এটাকে বলা হচ্ছে ওয়েট স্টেরিলাইজার। আগেরটা আমরা বলেছিলাম ড্রাই স্টেরিলাইজার, তাই না? এটা হচ্ছে ওয়েট স্টেরিলাইজার, অর্থাৎ এখানে এই অটোক্লেভ মেশিনটার হচ্ছে যে এখানে আর্দ্রতা বজায় থাকবে। পানিটা আমাদের কিন্তু এখানে পানি দিয়ে দিতে হয়, একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত পানির লেভেল আছে, সেখানে পানি দিয়ে দিতে হয়। বাস্কেটের মধ্যে আমরা যেগুলো স্টেরিলাইজ করব সেগুলোকে এই লিডটা খুলে এখানে আমরা স্টেরিলাইজ করতে দিয়ে দিই। এখানে হাই প্রেশার এবং হাই টেম্পারেচারে জিনিসটা অটোক্লেভ হয়, অর্থাৎ জীবাণুমুক্ত হয়, কোনো জীবাণু থাকলে তারা মারা যায়, ঠিক আছে। মিডিয়ামকে মূলত আমরা ওয়েট স্টেরিলাইজেশন করি অটোক্লেভ মেশিনে। মিডিয়াম প্রিপারেশন করার পর আমরা তাদেরকে জীবাণুমুক্ত করি মূলত এভাবে অটোক্লেভের মাধ্যমে, ঠিক আছে। এটা হচ্ছে ম্যাগনেটিক স্ট্রাইরার। আমাদের অনেক সময় অনেক রিএজেন্ট বা মিডিয়াম যখন আমরা প্রিপেয়ার করছি তখন আমাদের কিন্তু মিক্স করার দরকার হয়, তখন আমরা এটাকে মিক্সচার মেশিনটা ব্যবহার করি যেটাকে বলে ম্যাগনেটিক স্ট্রাইরার। এই যে ম্যাগনেটিক, এটাকে বলা হচ্ছে ম্যাগনেটিক স্ট্রাইরার। এটা এই আমাদের মিডিয়ামের মধ্যে দিয়ে দিলে এখানে সুইচটা অন করে দিলে এটা ঘুরতে থাকবে এবং সেই সাথে আমাদের এটা মিক্স হতে থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে ভর্টেক্স মিক্সচার, এটাও এক ধরনের মিক্সচার। ছোট ছোট বিকার, টেস্ট টিউব বা টিউবসগুলো, মাইক্রো টিউবসগুলো আমরা এখানে মিক্সচার করতে পারি তার ভিতরের জিনিসগুলোকে, রিএজেন্টসগুলোকে বা আমাদের স্যাম্পলগুলোকে। সেন্ট্রিফিউজ মেশিন, তোমরা অনেক শুনেছো সেন্ট্রিফিউজ মেশিনের নাম। এই যে এখানে ছোট ছোট টিউবের মধ্যে আমরা যেগুলো সেন্ট্রিফিউজ করব তার মধ্যে দিয়ে দিয়ে এই লিডটা বন্ধ করে দিয়ে এখানে আমরা রোটেশন, টেম্পারেচার, টাইম এগুলো অ্যাডজাস্ট করে দিই এবং সেন্ট্রিফিউজ মেশিনটা অন করে দিই। তারপরে মাইক্রোস্কোপ, যে কোনো ল্যাবরেটরি যে কোনো কাজ করতে গেলে আমাদের মাইক্রোস্কোপ লাগে। প্ল্যান্ট টিস্যু কালচার বলো, মাইক্রোস্কোপিক কাজ, সব কিছুর জন্যই আমাদের কিন্তু মাইক্রোস্কোপের দরকার হয়। তো এটা একটা লেড ফ্লোরোসেন্স মাইক্রোস্কোপ।
এটা হচ্ছে একটা নর্মাল কম্পাউন্ড মাইক্রোস্কোপ, যার এখানে আমরা আবার দেখতে পাচ্ছি যে এখানে একটা ট্যাবলেট বা একটা ল্যাপটপের কানেকশন দেওয়া যায়। ঠিক আছে, আর নেক্সট ক্লাসে আমরা আরও কিছু দেখব, সেটা হচ্ছে ল্যামিনার এয়ার ফ্লো ক্যাবিনেট। আমাদের আরও কিছু কয়েকটা মাইক্রোস্কোপের সম্পর্কে একটা আইডিয়া আমি দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই থাকলো। হ্যাঁ, তো ভালো থাকবে তোমরা সবাই, আল্লাহ হাফেজ।